এখন আমরা পড়বো হচ্ছে মিল্ক প্রোটিন। মিল্ক প্রোটিন সিরিয়ালে সবার আগে দেওয়া হলো কেন? মোটামুটি মিল্ক, তারপর হচ্ছে তোমার এগ, এগুলো হচ্ছে তোমার সুপিরিয়র কোয়ালিটি প্রোটিন। আগে একদিন আমি যখন বায়োলজিক্যাল ভ্যালু দেখাইছি বা তোমাদেরকে যখন প্রোটিন কোয়ালিটি যখন পড়াইছি তখন দেখাইছি যে তোমার কেন তোমার এগ সুপিরিয়র কোয়ালিটি প্রোটিন, বা মিল্কের ভেতরে কেন সুপিরিয়র কোয়ালিটি প্রোটিন, কেন একে তোমার খুব সুষম খাদ্য বলা হয়। তার মানে মিল্ক, এগ, এদের মধ্যে মোরাললেস সকল নিউট্রিয়েন্ট একটা ব্যালেন্স অবস্থায় থাকে। ঠিক আছে, এই কারণে এদের কোয়ালিটি এত হাই। এটা হচ্ছে বেসিক বিষয়। সো আমরা মিল্ক প্রোটিন দিয়ে শুরু করি। মিল্ক প্রোটিন বলতেছে যে ইন 1877 ও হ্যামেরস্টেন নামে একজনের বিজ্ঞানী ছিল। ও হচ্ছে তার নামের একটা অংশ, সেটাকে সংক্ষিপ্ত করা। ঠিক আছে, তারপর হচ্ছে হ্যাভারেস্টেন নামে একজন বিজ্ঞানী, সে কি করছিল, ডিস্টিংগুইশ 3 প্রোটিন ইন মিল্ক। সেই প্রথম মিল্কের যে প্রোটিন, একটা প্রোটিন না, মিল্কের মধ্যে যে 3টা প্রোটিন থাকে, এইটা 1877 সালে এই বিজ্ঞানী আলাদা করে 3টা প্রোটিনকে। 1877 সালে এই বিজ্ঞানী 3টা প্রোটিনকে আলাদা করে। সেই প্রোটিনগুলো কি, একটা হচ্ছে কেজিন, তারপর আরেকটা হচ্ছে ল্যাকটালবুমিন, আর একটা হচ্ছে তোমার ল্যাক্টোগ্লোবিউলিন। কেজিন, ল্যাকটালবুমিন, ল্যাক্টোগ্লোবিউলিন। এর ভেতরে মেজর পোর্শন যেটা, মেজর পোর্শন হচ্ছে কেজিন। ঠিক আছে, খুব অল্প পরিমাণে ল্যাকটালবুমিন এবং খুব অল্প পরিমাণে ল্যাক্টোগ্লোবিউলিন থাকে মিল্কের ভেতরে, কিন্তু মেজর পোর্শন হচ্ছে কেজিন, যেটা আমরা ছানা আকারে তোমার যখন এর ভেতরে অ্যাসিড যোগ করি, অ্যাসিড যোগ করে যখন হাইড্রোলাইসিস করি, তখন ছানা আকারে আমরা ওইটাকে বের করে নিয়ে আসি। পরবর্তীতে ওটা দিয়ে তোমার সন্দেশ হয়, অথবা কাঁচাগোল্লা হয় নাটোরের, অথবা তোমার মুক্তাগাছার মন্ডা হয়। ঠিক আছে, বা বিভিন্ন সুইট মিট তৈরি করা হয়, সেটা সেই পার্টটা হচ্ছে তোমার কেজিন। ঠিক আছে, বা মিষ্টি তৈরি করে যে স্পঞ্জ রসগোল্লা তৈরি করতেছে, সবখানে যে ছানাটা লাগে সেটা হচ্ছে কেজিন। এটা হচ্ছে মেজর পার্ট মিল্কের। বলছে হি অলসো আউটলাইন্ড এ প্রসিডিওর ফর দেয়ার সেপারেশন। সে একটা প্রসিডিওর আউটলাইন করে বা একটা প্রসিডিওর ডেভেলপ করে, এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে এই তিনটাকে সেপারেট করা যায়। সেই পদ্ধতিটা কি, স্কিম মিল্ক ইজ ডাইলুটেড দেন অ্যাসিডিফাইড উইথ অ্যাসিটিক অ্যাসিড। স্কিম মিল্ককে, স্কিম মিল্ক মানে হচ্ছে ফ্যাট ফ্রি মিল্ক। ঠিক আছে, এই টার্মটা একটু মনে রাখবা, স্কিম মিল্ক মানে ফ্যাট ফ্রি মিল্ক। যেমন এবার তোমার ঈদের সময় আমি মিল্ক কিনতে গেছিলাম, গুঁড়ো দুধ, গুঁড়ো দুধ কিনতে যে একটা ভালো অভিজ্ঞতা হলো। মানে ধরো দোকানদারদের কিন্তু মানে নলেজ, আমাদের ফুডের নলেজ দোকানদারদের ওইভাবে নাই, কিন্তু ওরাও এখন কিছুটা বোঝে আর কি। কোম্পানিগুলোর কিছু পলিসি আছে, মার্কেটিং পলিসি। যেমন এবার আমাকে বললো যে ইসের দুধ নিয়ে আসতে, তোমার ডানোর দুধ নিয়ে আসতে। ডানোর দুধ কিনতে গেলাম, কিনতে গেলে দোকানদার বললো যে 500 গ্রাম একটা আছে হচ্ছে তোমার 240 টাকা বা 250 টাকা, 500 গ্রাম গুঁড়ো দুধের দাম। আর একটা গুঁড়ো, একই ডানোর আর একটা গুঁড়ো দুধের দাম আছে হচ্ছে তোমার 320 বা 330 এরকম। একই একই মা, 500 গ্রাম, সব ঠিক আছে, কিন্তু উনি জানে না যে বিষয়টা কি আর কি। পরে আমি 2টা প্যাকেট পড়ে দেখলাম যে যেটা তোমার 250 টাকা করে বিক্রি করতেছে গুঁড়ো দুধ, সেটা অরিজিনালি স্কিম মিল্ক, তার মানে ওর ভিতরে কোনো ফ্যাট নেই। কিন্তু কোম্পানিগুলোর বুদ্ধি কি দেখো, এটা যে স্কিম মিল্ক এই কথাটা প্যাকেটের উপরে লেখে না ওরা। ওরা নাম দিছে কি, পুষ্টি দুধ, পুষ্টি গুঁড়ো দুধ, বা এরকম একটা নাম দিছে আর কি। ঠিক আছে, মানে এটা ডায়াবেটিস রোগীদের মানে খাওয়াবে, বা হার্ট ডিজিজ যারা আছে এরকম একটা সুন্দর একটা ব্র্যান্ডিং করে পুষ্টি গুঁড়ো দুধ না এরকম একটা নাম দিছে। 240 টাকা, 50 টাকা, 500 গ্রামের দাম। সো কিন্তু যেখানে তোমার ফুল ক্রিম মিল্ক, ফুল ক্রিম মিল্কের আবার যে লোগোটা বা ফুল ক্রিম মিল্ক উল্লেখ করছে কিন্তু প্যাকেটের উপরে। ঠিক আছে, প্যাকেটের উপরে। এখন কথা হলো যে আমরা অনেকে যারা আমাদের সচেতন না, বা আমাদের এই নলেজটা সবার যে থাকবে এরকম না, গ্রামের দিকে বা অন্যান্য জায়গায় আমরা কিন্তু 500 গ্রাম গুঁড়ো দুধে তোমার যদি 70-80 টাকা কম পাওয়া যায়, ঠিক আছে, আমরা কিন্তু ওই কমেরটাই কিনে নিয়ে যাচ্ছি। কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু ওই যে মিল্কের যে ফ্যাট, যেটা মিল্কের ফ্যাট থেকে বঞ্চিত হচ্ছি। মিল্কের ফ্যাট কিন্তু খুবই উপকারী আর কি। ঠিক আছে, তোমার ব্রেন ডেভেলপমেন্টের জন্য, বডি ডেভেলপমেন্টের জন্য, এই কারণে মিল্ক কিন্তু সুষম খাদ্য। সো এই স্কিম মিল্কটাকে ইজ ডাইলুটেড দেন অ্যাসিডিফাইড। প্রথমে স্কিম মিল্কটাকে ডাইলুটেড করা হয়, করার পরে একে অ্যাসিডিফাইড করে। ডাইলুটেড কাদেরকে করা হয়, তোমার
গুঁড়ো দুধ যেগুলা সেগুলাকে তোমার ডাইলুটেড করা হয় পানিতে আগে, ঠিক আছে, করার পরে এরপরে একে অ্যাসিটিক অ্যাসিড যোগ করা হয়। এর ফলে কি হয়, কেজিন ফ্লকুলেটস, কেজিন যে পার্টটা থাকে, তার মানে আমরা সবাই জানি যে মিল্কের ভেতরে যদি কোনো অ্যাসিড ডেভেলপ করে, যে কোনো অ্যাসিড হতে পারে, যেমন লেবুর রস যদি তুমি দাও তার মানে তুমি সাইটিক অ্যাসিড দিলা, অ্যাসকর্বিক অ্যাসিড দিলা, তারপরে তোমার ইটসেলফ যখন তোমার ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া প্রডিউস করে তখন অটোমেটিক ওর ভেতরে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হয়। এর ফলে কি হয়, তোমার কেজিন যেটা, কেজিন পার্ট যেটা ছানা যেটা, এটা ফ্লকুলেটস হয়, এটা দলা দলা পড়ে যায়। while whey proteins stay in the solution, আর ল্যাকটালবুমিন এবং ল্যাকটোগ্লোবিউলিন এই দুইটাকে বলা হয় হুয়ে প্রোটিন, কারণ এটা ফ্লকুলেটস হয় না, এটা বাকি যে পানির অংশ থাকে, যে লিকুইড পার্ট থাকে, ওই লিকুইড পার্টের মধ্যে থাকে ল্যাকটোজ এবং ল্যাকটালবুমিন এবং ল্যাকটোগ্লোবিউলিন, এইটাকে মিলে বলা হচ্ছে হুয়ে, এবং ওয়াটার যে পোর্শনটা থাকে এটা বলা হচ্ছে হুয়ে, ঠিক আছে। সেই হুয়ে অংশটা, এই হুয়ে দিয়েই সাধারণত আমরা যে ঘোল যে তৈরি করে, ঘোলটা সাধারণত হুয়ে পোর্শন দিয়ে তৈরি করা হয় মিল্কে, ঠিক আছে। তাহলে এই কেজিনটা ফ্লকুলেটস হয় এবং ল্যাকটালবুমিন এবং ল্যাকটোগ্লোবিউলিন এটা তোমার ওই প্রোটিনের যে সলিউশন থাকে, লিকুইড সলিউশন, ওই সলিউশনের মধ্যে থেকে যায়। This established a specific property of casein. It is insoluble in weakly acidic medium. এই পরীক্ষা দ্বারা একটা স্পেসিফিক বৈশিষ্ট্য পাওয়া গেছে কেজিনের, সেটা কি বলতেছে, প্রপার্টি অফ কেজিন হচ্ছে ইট ইজ ইনসলিবল ইন উইকলি অ্যাসিডিক মিডিয়াম। যে কোনো উইকলি অ্যাসিডিক মিডিয়ামে যদি একে নেওয়া হয় তাহলে এটা ইনসলিবল থাকবে, মানে এটা কোয়াগুলেট করবে, কিন্তু ল্যাকটালবুমিন এবং ল্যাকটোগ্লোবিউলিন এই দুটো কিন্তু সলিউবল, অ্যাসিডের ভেতরেও এটা সলিউবল, কিন্তু এই যে কেজিন যেটা, এটা সলিউবল না তোমার মৃদু অ্যাসিড গুলো দিলে, অর্গানিক অ্যাসিড গুলো দিলে, কিন্তু হায়ার লেভেল অফ অ্যাসিড যদি তুমি খুব গাঢ় সালফিউরিক অ্যাসিড দাও বা খুব গাঢ় নাইট্রিক অ্যাসিড দাও, সেক্ষেত্রে কিন্তু এটা তখন লিকুইডিফাইড হয়ে যাবে, কারণ তোমার গাঢ় সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডে তুমি লোহা দিলেও গলে যায়, ঠিক আছে, আর কেজিন তো সামান্য বিষয়, ঠিক আছে। এই কারণে এর একটা স্পেসিফিক বৈশিষ্ট্য হচ্ছে এটা উইকলি অ্যাসিডিক মিডিয়াম, যেটা বা উইক অ্যাসিড যেখানে আছে সেইখানে এটা কি করবে, ফ্লকুলেট হবে, কখনো ওর সাথে মিশে যাবে না, কিন্তু ল্যাকটালবুমিন এবং ল্যাকটোগ্লোবিউলিন ওর সাথে মিশে যাবে, ঠিক আছে। এরপর দেখো, ইফ অ্যাসিড ইজ অ্যাডেড টু মিল্ক, যদি অ্যাসিড মিল্কের সাথে অ্যাড করা হয়, কেজিন প্রিসিপিটেটস, সে কথা এখানে বলা হয়েছে, কেজিন কি হয়, ফ্লকুলেটে প্রিসিপিটেট হয়, the remaining watery liquid, তার আরেক নাম হচ্ছে সুপারনেট্যান্ট সলিউশন, ঠিক আছে, অথবা হুয়ে, যাই বলো না কারণ হুয়ে সলিউশন বা সুপারনেট্যান্ট সলিউশন, ঠিক আছে, contains alpha lactalbumin and beta lactoglobulin, এই কথাটাই বলা আছে, lactalbumin ও beta lactoglobulin both have been obtained in crystalline form, এবং both have been obtained, এবং প্রত্যেকটাকেই আবার ক্রিস্টালাইন ফর্মে আলাদা করা যায়, ঠিক আছে। ক্রিস্টালাইন ফর্মে আলাদা করা কিভাবে, ওই ওয়াটারটাকে যদি তুমি রিমুভ করে দাও ওর থেকে, তাহলে কি হবে, ওটা ক্রিস্টালাইন ফর্মে চলে যাবে, পাউডার ফর্ম গঠন করবে, সেই পাউডারটাই পরবর্তীতে তোমার ল্যাকটোজ সহ এই প্রোটিনের পাউডারটাকে হুয়ে পাউডার হিসেবে ইউজ করা হয় তোমার বিস্কিট প্রসেসিং এ। আগেও আমি বলছি অনেক সময় যে মিল্কের মূলত ফ্লেভারটা কন্টেন্ট করে হচ্ছে এই হুয়ে পোর্শনটা, মিল্কের যে ফ্লেভার, আমরা যে দুধের যে ঘ্রাণটা পাই, স্পেসিফিক যে ঘ্রাণটা, এটা কিন্তু তোমার ছানার ভেতরেও থাকে না, মানে কেজিনের ভেতরেও থাকে না, বা তোমার ফ্যাটের ভেতরেও থাকে না, এটা মূলত থাকে হচ্ছে হুয়ে পোর্শনের ভেতরে। হুয়ে পোর্শনের ভেতরে কি কি থাকে, ল্যাকটালবুমিন থাকে, ল্যাকটোগ্লোবিউলিন থাকে, আর থাকে হচ্ছে তোমার ল্যাকটোজ যে পার্টটা, যেহেতু আমরা প্রোটিন সম্পর্কে পড়তেছি, সো আমরা প্রোটিন অংশটাই নিয়ে আলোচনা করতেছি এখানে, ঠিক আছে। এই দুইটা পোর্শনকে যদি ওয়াটারটাকে আমরা রিমুভ করে দিই আস্তে আস্তে, তাহলে চিনি, যেমন আখের রস থেকে যখন ওয়াটারটাকে রিমুভ করে দেওয়া হয় একটা সার্টেন পোর্শন, একটা সার্টেন কন্ডিশনে, যে কিন্তু চিনিটা যেমন দানা বেঁধে যায়, ঠিক এই ল্যাকটালবুমিন, আলফা ল্যাকটালবুমিন ও ল্যাকটোগ্লোবিউলিন, এটারও একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ক্রিস্টালাইন ফর্ম করে, এটাও দানা বেঁধে যায়, ঠিক আছে। ইন বোভাইন মিল্ক দেয়ার মলিকুলার ওয়েটস আর অ্যাপ্রক্সিমেটলি 1400 and 1840। বভিন মিল্ক হচ্ছে তোমার ম্যামালিয়ান মিল্ক যেগুলা, ঠিক আছে, ম্যামালিয়ান যে মিল্ক গুলা, ঠিক আছে, এখানে দা মলিকুলার ওয়েট একটার হচ্ছে তোমার কার, আলফা ল্যাকটালবুমিনের হচ্ছে 14,000, আর হচ্ছে তোমার বিটা ল্যাকটোগ্লোবিলিন হচ্ছে 18,400 রেসপেক্টিভলি, ঠিক আছে, এদের মলিকুলার ওয়েট। এরপর দেখো, মিল্ক প্রোটিনের আরো কিছু বর্ণনা এখানে দেওয়া আছে। কেজিন ইজ প্রিসিপিটেটেড নট অনলি বাই দ্য অ্যাডিশন অফ অ্যাসিড
শুধু অ্যাসিডের ইউটিলাইজেশনেই যে বা অ্যাসিডের সংস্পর্শে আসলেই যে কেজিন কোয়াগুলেট হয় এরকম না, ইট বাট অলসো বাই দ্য অ্যাকশন অফ দ্য এনজাইম রেনিন। ঠিক আছে, এই যে রেনিন যে এনজাইম আছে, এই শুধু যে অ্যাসিড দিলেই এটা কোয়াগুলেট হয় এরকম না, তোমার রেনিন দিলেও এটা কোয়াগুলেট হয়। আমরা যখন তোমার হাইড্রোলাইসিস করছি আর কি, তোমার এস্টার হাইড্রোলাইসিস যখন পড়ছি তখন কিন্তু অ্যাসিড হাইড্রোলাইসিস এবং এনজাইমেটিক হাইড্রোলাইসিস দুইটাই পড়ছিলাম। ঠিক আছে, ঠিক সেরকম কেজিনের ক্ষেত্রেও শুধু যে অ্যাসিডে ওটা কোয়াগুলেট হয় তা না, ওটা কিন্তু এনজাইমের প্রভাবেও কোয়াগুলেট হয়। সেই এনজাইমটা কি? রেনিন। সেই এনজাইমটা কোথায় থাকে? গ্যাস্ট্রিক জুস, তার মানে আমাদের স্টোমাকে যে জুস থাকে সেই জুসের মধ্যে থাকে, কিন্তু এটা স্পেসিফিক কাফের স্টোমাকের ভেতরে থাকে বেশি পরিমাণে, যেমন হচ্ছে গরুর বাছুরের স্টোমাকে থাকে। এই রেনিনকে ইউজ করে তোমার চিজ প্রডিউসিং ইন্ডাস্ট্রি গুলো এই রেনিনকে ইউজ করে চিজ প্রডিউস করে। ঠিক আছে, মিল্কের ভেতরে রেনিন দিয়ে কি করে? ওটাকে তোমার কোয়াগুলেট করে, মানে ছানা তৈরি করে। পরে সেই ছানাটাকে পরবর্তীতে ওরা তোমার ফার্দার প্রসেসিং করে, এজিং করে ফাইনালি আমরা চিজ যেটা পাই, যাকে বলে পনির আর কি। ঠিক আছে, পিজাতে যেটা প্রচুর পরিমাণে ইউজ করা হয়, বার্গার টার্গার ইউজ করা হয় যে চিজ, সেই চিজটা এই পোরশন থেকে তৈরি করা হয়, কেজিন থেকে তৈরি করা হয়। এরপর দেখো, রেনিন ফর্মস কাফ স্টোমাক ইজ ইউজ টু প্রিসিপিটেট কেজিন। ঠিক আছে, রেনিন ফ্রম কাফ স্টোমাক, এই যে কাফ, কাফ মানে হচ্ছে বাছুর, গরুর বাছুরকে কাফ বলা হয়। এই কাফের স্টোমাক থেকে প্রথমে রেনিনকে তোমার আইসোলেট করা হতো, কাফকে কিল করে বা কাফকে স্লটারিং করে তার স্টোমাক থেকে কেজিনকে ই করা হতো, ফ্রম হুইচ চিজ ইজ মেড। এই রেনিন ইউজ করে চিজটা প্রডিউস করা। এখন তো বাণিজ্যিকভাবে তোমার অন্যান্য কম্পোনেন্ট বা কেমিক্যালি এটা প্রডিউস করা যায়। ঠিক আছে, এই কারণে এখন আর ওই কাফকে স্লটারিং করতে হয় না ব্যাপক আকারে। এবার মিল্ক ফ্যাট প্রিসিপিটেট উইথ কেজিন। প্রিসিপিটেট মানে কি? প্রিসিপিটেট মানে হচ্ছে তলানি পড়া, কোনো কিছু তলায় জমা হওয়া, সেটা হচ্ছে প্রিসিপিটেশন। ধরো তুমি একটা সলিউশন রেখে দিছো, ধরো একটা জুস রেখে দিছো বোতলে, সেই জুসটা কিছু টাইম বিং একটু সময় পরে দেখবা যে নিচে জমা হয়ে যাবে, সেই নিচে জমা হওয়াটা হচ্ছে প্রিসিপিটেশন। ওকে স্যার, তাহলে মিল্ক ফ্যাট প্রিসিপিটেট উইথ কেজিন, মিল্ক সুগার হাউএভার রিমেইনস ইন দা সুপারনেটাল ওয়ে। মিল্ক ফ্যাটটা কি হয়? প্রিসিপিটেট উইথ কেজিন। এর ভেতরে যদি সামান্য পরিমাণে মিল্ক ফ্যাট থাকে, বা আমরা যে মিল্ক ফ্যাট সহ যে মিল্কটাকে আমরা প্রসেস করতে যাই, বা যে ফুল ফ্যাট মিল্ক দিয়ে যদি আমরা তোমার চিজ তৈরি করতে যাই, ঠিক আছে, তখন এটা কি হয়? তোমার মিল্ক ফ্যাট প্রিসিপিটেট উইথ কেজিন। মিল্ক ফ্যাটটা কেজিনের সাথে প্রিসিপিটেট হয়, তার মানে ছানার ভেতরে যদি তুমি আগের থেকে ফ্যাটটাকে যদি রিমুভ না করো, তাহলে ওই ফ্যাটটা তুমি ছানার ভেতরে পাবা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপরে কেজি উইথ কেজিন, তারপরে মিল্ক সুগার হাউএভার রিমেইনস ইন দা, এবং মিল্ক যে সুগার যেটা বলছে, মিল্ক সুগারের নাম কি? মিল্কে যে সুগার পার্টটা থাকে সেটাকে কি বলে? ল্যাকটোজ। এই দেখো এখানে বলছে মিল্ক সুগার রিমেইনস ইন দা সুপারনেটাল। সুপারনেটাল মানে হুয়ে, তার মানে এর আগে আমি বলছি, গত স্লাইড বোঝানোর সময় বলছি যে মিল্ক সুগারটা বা ল্যাকটোজটা থাকে হচ্ছে হুয়ের ভেতরে, হুয়ের ভেতরে থাকে। আর মিল্ক ফ্যাট যেটা, মিল্ক ফ্যাটটা প্রিসিপিটেট হয়ে যায় কেজিনের সাথে। ঠিক আছে, মিল্ক ফ্যাটটা প্রিসিপিটেট হয়ে যায় কেজিনের সাথে। ঠিক আছে, এই কারণে তুমি যদি ছানা সন্দেশ তৈরি করো, সন্দেশের ভেতর থেকে আগের থেকে যদি মিল্কের ভেতর থেকে ফ্যাট না তুলে নাও, তাহলে ওই সন্দেশটা একটু স্বাদ আরো বেশি হবে, কারণ ফ্যাট পোর্শনটা ওই সন্দেশের ভিতরে চলে যাবে, ওর সাথে থাকবে। ঠিক আছে, এই তার মানে মিল্কের যখন আমরা কোয়াগুলেট করি, মিল্কটাকে যখন আমরা কোয়াগুলেট করি, সেটা কেজিন দ্বারা হতে পারে, মানে সরি, সেটা অ্যাসিড দ্বারা হতে পারে, মৃদু অ্যাসিড দ্বারা হতে পারে, অথবা এনজাইম দ্বারা হতে পারে। যেভাবেই তুমি কোয়াগুলেট করো না কেন মিল্ককে বা ছানা তৈরি করো না কেন, তোমার ফ্যাট পোর্শনটা চলে যাবে ওই কেজিন পার্টের ভেতরে, মানে ছানার ভেতরে। আর মিল্কের যে সুগার যেটা থাকবে, ল্যাকটোজ যেটা থাকবে, সেটা বাকি যে ওয়াটারি পোর্শন যেটা থাকে, হুয়ে যেটা থাকে, তার ভেতরে থাকে। বলছে কেজিন ইজ এ মিক্সচার অফ সেভারাল সিমিলার ফসফোপ্রোটিনস কল্ড আলফা, বিটা, গামা এন্ড কেজিন। ঠিক আছে, কেজিন আবার 4 ভাগে ভাগ করা আছে, যে 4 ধরনের কেজিন পাওয়া যায় তোমার মিল্কের ভেতরে। সেইগুলো কি নেচার? ফসফোপ্রোটিন, সেটা হচ্ছে আলফা, বিটা, গামা এন্ড কেজিন, অল অফ হুইচ কন্টেইন সাম সেরিন সাইড চেইন কম্বাইন্ড উইথ ফসফরিক অ্যাসিড। এই ফসফোপ্রোটিন গুলো কেমন? সেরিন
এক ধরনের অ্যামাইনো অ্যাসিড সেরিন, ঠিক আছে, যে 20টা অ্যামাইনো অ্যাসিড মানুষের জন্য ইম্পর্টেন্ট দরকার, তার মধ্যে একটা হচ্ছে সেরিন। ঠিক আছে, সেরিন হচ্ছে, এই সেরিনটা কোথায় থাকে, এই সেরিনটা একটা সাইড চেইনে থাকে কম্বাইন্ড উইথ ফসফরিক অ্যাসিড, এবং তার সাথে ফসফরিক অ্যাসিডও থাকে। ঠিক আছে, এই ফসফোপ্রোটিন গুলাতে সেরিন থাকে এবং এই সেরিনের সাইড চেইন আকারে ফসফরিক অ্যাসিড থাকে। অ্যাপ্রক্সিমেটলি 75% অফ কেজিন ইজ আলফা কেজিন। এই যে কেজিনটা থাকে তার 75%ই হচ্ছে আলফা পোরশন। ঠিক আছে, আর সিস্টিন, সিস্টিন এক ধরনের অ্যামাইনো অ্যাসিড, এটা পাওয়া যায় হচ্ছে কে কেজিনে। ঠিক আছে, কে যে কেজিন আছে সে তার ভিতরে সিস্টিন পাওয়া যায়। ঠিক আছে, এই in milk casein seems to form polymeric globules with readily arranged monomers each with a molecular weight of তোমার 24,000। তার মানে এই আগের স্লাইডে যাও, এখানে বলতেছে তিনটা মেইন পার্ট থাকে মিল্ক প্রোটিনে, একটা কেজিন, একটা হচ্ছে আলফা ল্যাকটালবুমিন, আর একটা হচ্ছে বিটা ল্যাক্টোগ্লোবিউলিন। আলফা ল্যাকটালবুমিন এবং বিটা গ্লোবিউলিনের মলিকুলার ওয়েট কিন্তু এইখানে বলা আছে 14,000 আর 18,400। আর কেজিনেরটা দেখো, কেজিনের হচ্ছে 24,000। ঠিক আছে, তিনটার কথাই কিন্তু বলা আছে, কেজিনটা একটু শেষে এসে বলা আছে, যেহেতু কেজিনের এই স্লাইডটা জুড়েই কেজিনের বর্ণনা দেওয়া হয়েছে মেইনলি, এই কারণে কেজিনেরটা শেষে এসে, আর এই পয়েন্টে বর্ণনা দেওয়া হয়েছে বাকি দুইটা পার্ট। আর এই পয়েন্টে বর্ণনা দেওয়া হয়েছে তিনটা পার্ট কি কি সেটার কথা বলা হয়েছে প্রথম পয়েন্টে, এবং এই তিনটা পার্ট কিভাবে সেপারেট করে এর একটা পদ্ধতি বলা হয়েছে। সেকেন্ড পয়েন্টে এসে তিনটা পার্টের মধ্যে যেটা কম পরিমাণে থাকে সেই দুইটা সম্পর্কে একটু কথা বলা হয়েছে, সেটার মলিকুলার ওয়েট কত, ঠিক আছে, এটা কোথায় থাকে, ঠিক আছে, কোন পোরশনে থাকে সেই পোরশনের কথা বলা হয়েছে, হুইয়ের ভেতরে থাকে ল্যাকটালবুমিন ও ল্যাক্টোগ্লোবিউলিন, তাদের মলিকুলার ওয়েট বলা হয়েছে। আর এই স্লাইডটা জুড়েই তোমার কেজিনের বর্ণনা দেওয়া হয়েছে। ঠিক আছে, কেজিন কেমন, কেজিনটা কিসের কিসের মাধ্যমে কোয়াগুলেট হয়, ঠিক আছে, কেজিন দ্বারা এই যে তোমার আমরা যে রেনিন ইউজ করতেছি, রেনিন এনজাইম দ্বারা তাহলে চিজ প্রোডিউসে ইউজ করা হয় প্রোটিন অংশটাকে। তারপরে কি মিল্ক ফ্যাট কোথায় থাকে, কেজিনের ভেতরে থাকে। মিল্ক সুগারটা কোথায় থাকে, হুইয়ে পটের মধ্যে থাকে। তারপরে কেজিন আবার চারটা অংশ আইডেন্টিফাই করা গেছে মিল্কের কেজিন, সেটা কি আলফা, বিটা, গামা এবং কে কেজিন। ঠিক আছে, অফ অল অফ হুইচ প্রত্যেকটাতে সেরিন থাকে অ্যামাইনো অ্যাসিড হিসেবে, তার সাথে সাইড চেইন থাকে হচ্ছে ফসফরিক অ্যাসিড। আর অ্যাপ্রক্সিমেটলি 75%ই হচ্ছে আলফা কেজিন, 75% হচ্ছে আলফা কেজিন। আর সিস্টিন থাকে হচ্ছে কে কেজিনের ভেতরে। এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা। আর এর মলিকুলার ওয়েট কত, 24,000। ঠিক আছে, এর মলিকুলার ওয়েট হচ্ছে 24,000। সো এই হচ্ছে মোটামুটি মিল্ক প্রোটিন। এর বাইরেও অনেক ইনফরমেশন আছে, তোমরা নেট থেকে সার্চ করতে পারো আর কি। আমি সামনের দিন ভাগ করে দিব কে কোনটার উপর প্রেজেন্টেশন দিবা আর কি। এখন যেহেতু আমরা অনলাইনে ক্লাস করাচ্ছি আর কি, সবার প্রেজেন্টেশন ওইভাবে নেওয়াও সম্ভব না, আবার গ্রুপ করে দিলে একসাথে কাজ করাও সম্ভব না, যা সেটা একটা প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, মোটামুটি সবাই মিলে আমি আইডেন্টিফাই করে দিব 5টা প্রোটিন 5 জনকে দিব, বা 5টা প্রোটিন হয়তো 10 জনকে দিব। জাস্ট 10 মিনিট করে সময় বাবা, এরকম আমি টাইম ভাগ করে দিব, ওর ভেতরে সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। এইভাবে প্রেজেন্ট করলে হবে আর কি স্লাইড। ঠিক আছে, তাহলে মিল্ক প্রোটিনের ভেতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখ। না স্যার। তাহলে ফার্স্ট পার্টটা তো বুঝতে পারছো। ফার্স্ট পার্ট হচ্ছে মিল্কের প্রোটিনটার ভেতরে, মিল্কের ভেতরে 3 কোয়ালিটির প্রোটিন থাকে। সেটা 1877 সালে এটা সেপারেট করতে পারছেন একজন বিজ্ঞানী, যেন হচ্ছে ও হ্যামারস্টেন। ঠিক আছে, এই হ্যামারস্টেন এটা আইডেন্টিফাই করে এবং কিভাবে সেপারেট করে সেটার একটা পদ্ধতি বলা আছে। ঠিক আছে, এবং পরবর্তীতে এই সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে যে এটার ভেতরে যে দুইটা লেস কন্টেইনিং প্রোটিন থাকে, যেটা এই দুইটার মলিকুলার ওয়েট কত, সেটা কি অংশের মধ্যে থাকে সেটা বলা আছে। আর এখানে কেজিনের বর্ণনা দেওয়া আছে, কেজিন কিসে কিসে কোয়াগুলেট হয়, এনজাইম রেনিন ইউজ করে যে চিজ তৈরি হয় সেটার কথা বলা আছে। তারপর হচ্ছে মিল্ক সুগার কোন অংশে থাকে, মিল্ক কেজিনের ফ্যাট কোন অংশে থাকে। ঠিক আছে, এরপরে কেজিন কয়টা পার্টে ভাগ করা হয়েছে, সেই পার্ট গুলো কেমন, কত অংশ কোনটা মেজর থাকে, এবং লাস্টের মলিকুলার ওয়েট। ঠিক আছে, তো